সাক্ষ্য আইন 1872 সালের 1 নং আইন। সাক্ষ্য আইন 1872 সালের 1 নং আইন। এই আইনের 3টে খণ্ড আছে। এই আইন 3টে খণ্ডে বিভক্ত। এই আইনের 11টা অধ্যায় আছে। এই আইনের খণ্ড হলো 3টে, অধ্যায় আছে 11টা। তার প্রথম খণ্ড হচ্ছে 5 থেকে 55 দাঁড়ানো। 5 থেকে 55 দ্বারা প্রাসঙ্গিকতা, বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করছে। এইভাবে ধরে নেবেন, এই 3টে কথা মুখস্থ করে নেবেন। 5 থেকে 55 বিষয়ের প্রাসঙ্গিকতা বা প্রাসঙ্গিক সম্পর্কে বলছে, প্রাসঙ্গিক আর কোনটা অপ্রাসঙ্গিক এইটা বলছে। আর 56 থেকে 100 প্রমাণের বিষয়, 56 থেকে 100 প্রমাণের বিষয়। আর 101 থেকে 167 প্রমাণের দায়িত্ব। 101 থেকে 167 প্রমাণের দায়িত্ব। আর এই অধ্যায় আছে 11টা। অধ্যায় আছে 11টা। আমরা 9-10টা অধ্যায়ে পড়ব, ঠিক আছে। আর কোনো কোনো অধ্যায় 15 অধ্যায় মনে হয় পড়বই না। তাহলে 11টা অধ্যায়, এর ধারা আছে 1 থেকে 167-রে 3টে ধারা বাতিল আছে। 3টে ধারা বাতিল আছে। নতুন সংশোধনী 2022-এ, সংশোধন 2022-এ আসছে। এর ওই ডিজিটাল সম্পর্কে আছে। আমরা ডিজিটাল সম্পর্কেও আলোচনা করব এবং এগুলো সহজ আছে। তাহলে সাক্ষ্য আইন 1872 সালের 1 নং আইন। স্যার জেমস স্টিফেন এই আইনের প্রবর্তক বা যিনি এই আইনটা লিখছিলেন, স্যার জেমস স্টিফেন। এই সাক্ষ্য আইনের মূল উৎস হলো ব্রিটিশ সাক্ষ্য আইন। এই সাক্ষ্য আইনের মূল উৎস হলো ব্রিটিশ সাক্ষ্য আইন। এই আইনকে আদালতের আইন বলা হয়। এই আইনকে আদালতের আইন বলা হয়। এটা একটা পদ্ধতিগত আইন। প্রশ্নের ধরন বুঝে কখনো পদ্ধতিগত, কখনো বিধিবদ্ধ। এই আইনকে আমাদের সাধারণত পদ্ধতিগত হিসেবে আসবে, এটা অ্যাডভোকেটদের হিসাব করে আসে। আর আমি অ্যাডভোকেটের কাছ থেকে আইনটা শিখছিলাম। তারপরে আসছে এই আইন হচ্ছে লেগে বিভিন্ন ফোরামের আইন। ফোরাম বলতে বিভিন্ন ফোরাম থেকে সংগ্রহ করা। এই আইনকে বিভিন্ন ফোরামের আইন বলে বলা হয়। এই আইনকে বিভিন্ন ফোরামের আইন বলা হয়। কালকে আমি বেশ কটা দুটো ধারা পড়ছিলাম, সংজ্ঞা পড়ছিলাম, তার সূচি বলি, তারপরে আমরা আজকের আলোচনা করব ইনশাল্লাহ। তা সাক্ষ্য আইনের প্রথম 1 ধারা হচ্ছে শিরোনাম এবং কার্যকারী সীমা ও প্রবর্তন। তাহলে সংক্ষেপে বলি, শিরোনাম, কার্যকারী সীমা ও প্রবর্তন। যেহেতু এটা গুরুত্বপূর্ণ, মেজর অ্যাক্ট, এখান থেকে প্রশ্ন MCQ 10, রিটেনের 10, পুস্তক সহ 10, পুস্তক ছাড়া 10, এরকম করে ধরে নেবেন। এরভাবে আসে। ধারা মাত্র হলো আমরা পড়ব 130টে। 1 থেকে 167 ধারা হলেও আমরা ধারা পড়ব 130টে ইনশাল্লাহ। এর বেশি পড়া লাগবে না। তা যাক, 1 নম্বর হলো সংক্ষিপ্ত শিরোনাম, কার্যকারী সীমা ও প্রবর্তন। 1952 সালের সেনাবাহিনী আইন, 1961 সালের নৌ শৃঙ্খলা আইন, 1953 সালের বিমান বাহিনী আইন। আর এফিডেভিট আর সালিসের ক্ষেত্রে এই 5 জায়গা ব্যতীত বাংলার সমস্ত জায়গায় এই সাক্ষ্য আইন চলে। সাক্ষ্য আইন চলে না, এর নির্দিষ্ট সীমারেখা আছে। 5 জায়গায় সাক্ষ্য আইন চলে না, আর সমস্ত জায়গায় এই সাক্ষ্য আইন চলে। এই আইনের 2 ধারা বাতিল। এই আইন 2 ধারা বাতিল। 3 ধারা হচ্ছে লাগে সংজ্ঞা। এই আইনের 3 ধারায় সংজ্ঞা, আদালত। 3 ধারা আদালত বলছে 1, 2, 3 করে ক খ করে পড়বেন না। এই সাক্ষ্য আইনের এই সংজ্ঞাগুলো হুবহু মুখস্থ করবেন, বারবার পড়বেন, আলোচনা করবেন। এইটুক না বুঝলে আপনি সামনে কিছু পারবেন না বা বুঝবেন না। এই সাক্ষ্য আইনের এই সংজ্ঞাগুলো অবশ্যই ভালো করে বুঝবেন, পড়বেন এবং মনে রাখবেন। কিন্তু ক খ দেখে আর পড়ার দরকার নেই। এখানে ওভাবে নাই। গেজেট বা বইটি আদালত আছে। আদালত বলতে সকল জজ, ম্যাজিস্ট্রেট এবং সালিশ ব্যতীত সাক্ষ্য গ্রহণের ক্ষমতা সম্পন্ন যে সমস্ত কার্যক্রম চালানো হয় সেটাকে আদালত বলে। তারপর বিষয় হলো পৃথিবীর সমস্ত যা কিছু ঘটেছে, যা কিছু ঘটতেছে, যা কিছু ঘটবে, যা স্থির, যা অনিস্থির, পৃথিবীর সমস্ত কিছুই বিষয়। পৃথিবীর সমস্ত কিছুই বিষয়। এই বিষয়টা এতটুকু সাক্ষ্য আইনি বলছে। এটা হলো বিষয়। প্রাসঙ্গিক বিষয়টা কি? কালকে এগুলো ব্যাখ্যামূলক আলোচনা করলাম। প্রাসঙ্গিক হচ্ছে লোকে কোনো বিচার্য বিষয়কে প্রমাণ করার জন্য তাকে দিক নির্দেশনা করে দেখিয়ে দেয় বা তাকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রমাণ করে দেয়, ওইটা বিচার্য। এই বিচার্য বিষয়কে যারা প্রমাণ করে দেয় তারাই হলো প্রাসঙ্গিক।
বিচার্য বিষয়কে যা প্রমাণ করছে, যে সমস্ত উপাদান, উপকরণ, বস্তু, দ্রব্য যা যা সিগন্যাল দেবে সেইগুলো হলো প্রাসঙ্গিক। তাহলে বিচার্য বিষয়টা কি? বিচার্য বিষয় হচ্ছে মূল বিষয়। বিচার্য বিষয় হচ্ছে মূল বিষয়, যার বিচার কার্যক্রম করা হয়। প্রাসঙ্গিক বিষয় যাকে প্রাসঙ্গিক বিষয়কে যাকে শনাক্ত করে বা যাকে দিক নির্দেশনা করে, যার বিচার কার্যক্রম করা হয়, যেটা মূল অপরাধ, সেটা হলো বিচার্য বিষয়। এইবার আসেন দলিল। দলিল সম্পর্কে কি বলছে? দলিল হলো কোনো পদার্থের উপর অক্ষর, বর্ণ, চিহ্ন, ইজিবিজি, চিত্রিত, মুদ্রিত, অঙ্কিত প্রস্তর খণ্ড বা কাঠের উপর যদি লেখা থাকে সেগুলো দলিল। দলিল শুধু রেজিস্ট্রি অফিসের জমির রেজিস্ট্রির দলিল দলিল না। মনে রাখবেন, এই দলিল পড়তে গেলে সবার ব্রেন যদি অধিক চলে যায়, নিয়ে আসবেন, নিয়ে এসে মনে করেন কোনো পদার্থের উপর অক্ষর, অক্ষর সবাই চেনেন, বর্ণ, শব্দ, চিহ্ন, ইজিবিজি, তারপরে চিত্রিত, মুদ্রিত, অঙ্কিত যদি কোনো থাকে তাহলে সেটা দলিল। এবং এই দলিলটা যখনই বিচার কার্যে ব্যবহার করা হয়, এটা তখন মানে প্রস্তর খণ্ডের উপর যখন লেখা, দেওয়ালের উপর লেখা, ওইটাই যখন বিচার্য বিষয় তখন ওইটাই দলিল, আর এই লেখাগুলোই দলিল। তারপরে আসেন সাক্ষ্য। কাল এই যে আজকের আলোচনা সাক্ষ্য। এই সাক্ষ্য কাকে বলে, সাক্ষ্য কত প্রকার, কি কি, আমরা আজকে আপনাদের সাথে আস্তে আস্তে আমি বলবো। আমি যদি এই ক্লাস পড়ানোর সময় এই ডিজিটাল সাক্ষ্য না পড়ে সারি চলে যাই, আপনারা বলবেন আমাদের ডিজিটাল সাক্ষ্যর 4টি সংজ্ঞা আছে, মিসিং করে যেন আমি না যাই, কারণ আমার কাছে পুরাতন বই আর আমার ইস্যুতে লেখা ছিল। তা আপনারা এটুকু আমার সহযোগিতা করবেন। তাহলে সাক্ষ্য কাকে বলে, সাক্ষ্য কত প্রকার, কি কি। তা আগে সাক্ষ্যর উদাহরণ না জেনে আমরা সাক্ষ্য কত প্রকার তাই জানি। সাক্ষ্য সাধারণত 2 প্রকার আগে বলতাম, এখন সাক্ষ্য 3 প্রকার। সাক্ষ্য হলো 3 প্রকার। প্রথমত লিখবেন 2 প্রকার: মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স, দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি। তাহলে মৌখিক সাক্ষ্য মানে ওরাল এভিডেন্স, এবং দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি সাক্ষ্য, এবং ডিজিটাল সাক্ষ্য। ডিজিটাল সাক্ষ্য, তাহলে সাক্ষ্য কত প্রকার? 3 প্রকার: মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ডিজিটাল সাক্ষ্য। আমার সাথে সাথে মনে রাখবেন, এগুলো পরে যখন ক্লাস যখন শেষ হয়ে যায়, তখন আপনারা আমার এই ক্লাস দেখে বা তখন লিখে নেবেন। তাহলে এখানে কিন্তু এত সুন্দর করে বলা নেই, আমি যত করে বলতে আপনার বলার সহজ করার উদ্দেশ্যে আমাদের এই ক্লাসের আয়োজন। এখানে যে ভাষায় লেখা, এটা মাইনর একটার ভাষা না। এই ভাষা আপনি পড়লে হয়তো 10% বুঝবেন, 20% বুঝবেন, তার বেশি আমি মনে করি বুঝবেন না। আর যখন আমি আপনাকে বুঝা দেব বা আমি যে ছাত্রদের কাছ থেকে বুঝে নিছি, তখন আমার কাছে এগুলো সহজ হয়ে গেছে। তাহলে সাক্ষ্য 2 প্রকার, সাক্ষ্য 3 প্রকার: মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ডিজিটাল সাক্ষ্য। তাহলে সাক্ষ্য 3 প্রকার। এখন আসেন সাক্ষ্য শব্দের অর্থ বা সাক্ষ্য কাকে বলে, এইটা বোঝার আগে আমরা এই আইনের 59 এবং 60 ধারা পড়ি। 59 এবং 60 ধারা কি বলছে? 59 বলছে মৌখিক সাক্ষ্য, 59 এবং 60 ধারা বলছে মৌখিক সাক্ষ্যের কথা। মৌখিক সাক্ষ্য হলো মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনার প্রমাণ, যে কোনো ঘটনা বা বিষয়, যে কোনো ঘটনা বা বিষয়, ফ্যাক্ট অ্যান্ড ইস্যু, এগুলো মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করা যায়। দলিলের বিষয়বস্তু ব্যতীত সমস্ত বিষয় মৌখিক, অনেক কিছু দলিল দিয়ে প্রমাণ করা যায় না, সেটা মৌখিক সাক্ষ্য দ্বারা, যে কোনো বিষয়ের ঘটনা দলিল দিয়ে অথবা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। তা প্রথমে আমরা পড়তেছি 59 ধারা। 3 থেকে এখন 59 কেন নিয়ে আসলাম, 59 কেন আসলাম আমি আপনাদের ব্যাখ্যা দিই। আপনারা জানেন, আমরা দণ্ডবিধি আইন যখন পড়ছিলাম, আমরা কিন্তু 1 থেকে শুরু করে 52 ক পর্যন্ত সংজ্ঞা পড়ছিলাম, বিভিন্ন সংজ্ঞা। আপনার 1 থেকে না, মনে হয় এই জয় 11 থেকে সম্ভবত 11 থেকে 55 পর্যন্ত অনেক সংজ্ঞা পড়ছিলাম। বেশিরভাগ আইনে 2 ধারায়, পুলিশ আইনের মনে হয় 1 ধারায় সংজ্ঞাগুলো আছে, এরকম বিভিন্ন আইনে 1, 2, 3 সংজ্ঞা আছে। কিন্তু ওই সংজ্ঞা ছাড়াও আপনারা জানেন দণ্ডবিধি আইনের কিছু সংজ্ঞা, যেমন বেআইনি সমাবেশ, কলহ, মারামারি, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, ওই সংজ্ঞাগুলো কি ওই 11 থেকে 52 ভিতরে আছে না? আমরা ওই ভিতরে যা পাই, আমরা কিন্তু ভিতরে পাই। আঘাত, গুরুতর আঘাত
ধর্ষণ, চুরি, ডাকাতি, দস্যুতা, এইগুলো কিন্তু ভিতরে যা পাইছি। সেই রকম আমি যে 2-3 ধারায় আপনাদের সাথে সংজ্ঞার বিষয়ে আলোচনা করতেছিলাম, কিন্তু এই সাক্ষ্য যখন পড়াতে গেছি তখন আমাদের একটু ভিতরে আসা লাগছে, আমরা আবার ওই 3 ধারায় ফিরে যাব। তা আমি আপনাদের 59 বলছি। সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্য বোঝাতে গেলে প্রথমে মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য বোঝাবো, ডিজিটাল সাক্ষ্য বোঝাবো, বোঝানোর পরে আবার আমরা ওইখানে ফেরত যাব। সঙ্গে থাকবেন। কঠিন আইন সহজ আছে, বুঝলি পারে, খুব সহজ, অল্প লেখে নাম্বার পাওয়া যায় এবং মজা আছে যদি আপনি বুঝিয়ে নিতে পারেন। তাহলে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করা যায়। এই সাক্ষ্য আইন দিয়ে প্রমাণের দায়ভার, প্রমাণ করতে হয়। আর মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। তাহলে আমি মৌখিক সাক্ষ্য কিভাবে হয়? পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা মৌখিক সাক্ষ্য আপনি দিতে পারবেন। এই পঞ্চ ইন্দ্রিয়টা কি? এই যে আমরা ধরেন মৌখিক সাক্ষ্য দেই, আমি বললাম হজরত বলছে ওই চিটাগাং হলেও অনেক জ্বর হয়েছে, জ্বর হওয়া গাওয়ার বাড়ি ভেঙে গেছে। তাহলে আমি এটা পঞ্চ ইন্দ্রিয়তে বলি নেই, আমি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এই সাক্ষ্যটা হয় না। পঞ্চ ইন্দ্রিয় কাকে বলে? আমি যদি চোখ দিয়ে দেখি, আমি যদি নাক দিয়ে ঘ্রাণ নিয়ে শুনি, আমি যদি কান দিয়ে দেখি, আমি যদি জিহ্বা, তাহলে কয়টা খেয়াল করেন? চোখ, কান, চোখ, কান, নাক, জিহ্বা বা মুখ, ঠিক আছে, আর শরীরের ত্বক দিয়ে স্পষ্ট করে। এইভাবে আমি যখন নিজেই নিজে এটাকে অনুভব করি, আমি ধরেন আমি অন্ধ, আমি কান শুনি না, আমি নাকের ঘ্রাণ বুঝি না, মুখের স্বাদ নেই, তখন আমি একটা বস্তুর উপর হাত দিলে বুঝতে পারি এই জিনিসটা নরম না গরম, এটা পচা না ভালো, এটা কিন্তু বোঝার ক্ষমতা আছে, হাত দিলে বোঝা যায়। এবং আপনি যখন একটা চোখে দেখেন না, কানে শোনেন না, জিভেতে টেস্ট করছেন, এই দেখলে ওটা বিষাক্ত জিনিস, তখন আপনি এর ব্যাপারে সাক্ষ্য দিতে পারবেন যে না, আমি জিভে দিছিলাম, মুখে দিছিলাম, এটা বিষাক্ত। আপনি পাশে একটা বোম ফুটেছে, আপনি শব্দ শুনছেন না, শব্দটা বিকট আকার হয়েছিল, আমি নিজে শুনছি, অমুক অমুকের এই কথা বলছে, আমি নিজে কানে শুনছি এবং আমি নিজের চোখে দেখেছি ওইখানে এই অপরাধ সংগঠন হয়েছে, ঠিক আছে। পঞ্চ ইন্দ্রিয়, এটাকে পঞ্চ ইন্দ্রিয় বলে। তাহলে চোখ, কান, নাক, মুখ এবং হাতের স্ক্রিনশট যেটা বলা হয়, হাতের টাচ। তাহলে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করা যায়, এটা আপনার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা হতে হবে। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা হলে তাহলে আমি যে সাক্ষ্য দেব এটা আদালত গ্রহণ করবে। এর ব্যত্যয় যদি ঘটে যায় তাহলে আর হবে না। আমি বললাম জয়নালের কাছ থেকে শুনছি, এই শোনা গল্প আদালত গ্রহণ করে না। এখন আসেন এই, তাহলে মৌখিক সাক্ষ্য কাকে বলে? যে বিষয়ে আপনি সরাসরি দেখছেন, শুনছেন, টেস্ট করছেন, বা ওই সম্পর্কে আপনি ই করছেন, মানে স্পষ্ট করে বুঝতে পারছেন, এই বিষয়ের উপর আপনি সাক্ষ্য দেবেন এবং এই সাক্ষ্যের উপর ঘটনা প্রমাণ করা যাবে। এটা হলো মৌখিক সাক্ষ্য। এখন দালিলিক সাক্ষ্য কাকে বলে, বা ডকুমেন্টারি সাক্ষ্য? দালিলিক সাক্ষ্য হলো দলিল উপস্থাপন করে, মূল দলিল যদি উপস্থাপন করেন তাহলে আর ওইটা প্রমাণ করার জন্য কোনো কিছু লাগে না। কিন্তু মূল দলিল নেই, দলিল আবার দুই প্রকার, একটা প্রাথমিক দলিল, একটা মাধ্যমিক দলিল। প্রাথমিক দলিল, মাধ্যমিক 62তে বলছে প্রাথমিক দলিল, যেখানে মূল দলিল থাকে সেখানে অন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, মূল দলিল দিয়ে ঘটনা প্রমাণ করা সহজ হয়। আর মাধ্যমিক দলিল হলো 5 প্রকার। মাধ্যমিক সাক্ষ্য, দলিলের যে মাধ্যমিক সাক্ষ্য ওটা আবার 5 ভাবে। এই 5 প্রকার দলিল আপনার আজকে জানার দরকার নাই, এর পরবর্তী যখন ধারাবাহিক ক্লাস নেব সেদিনের ব্যাপক থেকে ব্যাপক আলোচনা করবেন ইনশাল্লাহ। তাহলে জানলেন এখানে দালিলিক সাক্ষ্য হলে 61, 62, 63, ঠিক আছে। তাহলে 61 দলিল উপস্থাপনের মাধ্যমে কোনো ঘটনা প্রমাণ করা যায়। দলিলই যেখানে আছে সেই দলিল, মূল দলিল থাকলে অন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, কিন্তু মূল দলিল যেখানে নাই সেখানে মাধ্যমিক দলিল দ্বারাও ঘটনা প্রমাণ করা যায়। তাহলে আমরা যে কোনো ঘটনা বা বিষয় যখন প্রমাণ করব, বিচার্য বিষয়, তখন মৌখিক সাক্ষ্য দ্বারা হবে, মৌখিক সাক্ষ্য দ্বারা হবে, দলিল দ্বারা হবে। তাহলে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করা যায়, দলিল দ্বারা ঘটনার প্রমাণ করা যায়। এখন আসেন সাক্ষ্যতে চলে যাই, 3 ধারায় ফেরত যাচ্ছি, ওইটা বলে গেলাম। সাক্ষ্য কাকে বলে খেয়াল করবেন। সাক্ষ্য হচ্ছে আদালতে কোনো বিচার্য বিষয়, আদালতে কোনো বিচার্য বিষয় বা তদন্ত বা অনুসন্ধান চলে, আদালত অনুসন্ধান করে না, সেই সম্পর্কে আদালত যখন কাউকে সাক্ষী দেওয়ার জন্য আহ্বান করে, সেই সম্পর্কে আদালত যখন কাউকে সাক্ষী দেওয়ার জন্য আহ্বান করে, আমি আপনি চাইলেই কিন্তু সাক্ষী হতে পারিনি, আদালত আপনাকে আহ্বান করা লাগবে, যে রিজাল আসেন, হজরত আসেন, সাক্ষ্য দিয়ে যান। তাহলে যেখানে যে বিষয় সম্পর্কে আদালত বিচার কার্যক্রম চলে বা তদন্ত চলতেছে, ওই বিষয়ে আদালত যখন আপনাকে আমাকে সাক্ষী দেওয়ার জন্য আহ্বান করবে, আমি আপনি আদালতে উপস্থিত হয়ে যে বিবৃতি প্রদান করব, যে বিবৃতি প্রদান করব মৌখিকভাবে, যে বিবৃতি প্রদান করব বোবা লোক লিখিতভাবে করবে,
আর ইশারা দিয়ে করবে। আর যারা সমাজের রীতিনীতি মাইনে চলে তারা কি বলবে, তারা ভালো মানুষ, কিন্তু সমাজের রীতিনীতি মাইনে চলে, ওই লোক কিন্তু লিখে দেবে যে আমি কথা বলবো না। জানেন, অনেক ধর্মের বিধিবিধান আছে, তারা কথা বলে না নারীরা, তখন বা অন্য অন্য লোক হতে পারে, অনেক ধর্ম আছে 4300 ধর্ম, তা বিধিবিধান মেনে চলে, সমাজের রীতিনীতি মেনে চলে, তখন সে মুখে দেবে বা লিখে দেবে। তাহলে ওইগুলো হলে মৌখিক সাক্ষ্য হবে। তাহলে আবার বলি, আদালতে আদালতে যেই যে ঘটনার বিচার কার্যক্রম চলে, আদালত যে ঘটনার বিচার কার্যক্রম চলে এবং তদন্ত কার্যক্রম চলতেছে, ওই ঘটনা কোনো ব্যক্তি জানে বা আদালত যাকে অনুমতি দেবে এই ঘটনা সম্পর্কে আপনারা সাক্ষ্য দিয়ে যান, আপনি সাক্ষ্য দেন, আহ্বান করবে, ওই ব্যক্তি যখন আদালতে উপস্থিত হয়ে মৌখিকভাবে যে বিবৃতি দেবে তাকে মৌখিক সাক্ষ্য বলে, তাকে মৌখিক সাক্ষ্য বলে। আসেন দালিলিক সাক্ষ্য। এই সাক্ষ্য আবার দুই প্রকার, বলছি 3 প্রকার ছিল, আগে ছিল 2 প্রকার, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য। নতুন বইটা নাই, ওটা হলো ডিজিটাল সাক্ষ্য। নতুন বইটা নাই, এই জয় এক সময় আমার ছবি তুলে দিয়েন তো, বই থাকলে নতুন বই, কারো কাছে থাকলে গেজেটও আমি পাই নাই বা আমার কাছে নাই। তা 2 নাম্বার আছে। এখন 2 নাম্বার দলিল কি? দলিলই বোঝা যে সমস্ত দলিল আদালত কর্তৃক পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়। কোনো ঘটনার বিষয় প্রমাণ করার জন্য আদালতে আপনি দলিল উপস্থাপন করলেন বা পরিদর্শন করলেন, এই দেন মহামান্য আদালত, এই আমাদের মূল দলিল বা মাধ্যমিক দলিল, এই যে দলিল উপস্থাপন করা বা পরিদর্শন করার জন্য আদালতের সামনে দিলেন, আদালত যখন ওইটা দলিলের সাক্ষ্য হিসাবে, ওটা তখন দালিলিক সাক্ষ্য হবে। আপনি যখন আদালতে দলিল উপস্থাপন করবো, আমি ম্যাট্রিক পাস কিনা, আমরা ইন্টার পাস কিনা, এরকম আছে না, আমি ট্রেনিং করছি কিনা, আমাদের মূল দলিল আছে না, আমরা সেটা উপস্থাপন করলাম, তখন আদালতে যে দালিলিক সাক্ষ্য দ্বারা আমরা এটা দালিলিক সাক্ষ্য দিলাম। এখন সাক্ষ্য কাকে বলে? এত সময় মৌখিক সাক্ষ্য শুনলেন, দালিলিক সাক্ষ্য শুনলেন। তাহলে সাক্ষ্য 2 প্রকার, একটা হলো আবার ভুল করে বলে ফেলে, মানে ওইটা আসে যায়। সাক্ষ্য 3 প্রকার, সাক্ষ্য 3 প্রকার, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ডিজিটাল সাক্ষ্য। 2022-এর সংশোধনীতে ডিজিটাল সাক্ষ্য মনে রাখবেন। সাক্ষ্য 3 প্রকার, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ডিজিটাল সাক্ষ্য। তাহলে সাক্ষ্য কাকে বলে? সংজ্ঞা আছে, সাক্ষ্য পড়াতে যা কিন্তু আপনার অনেকক্ষণ বকবক করতেছি, অনেক লেকচার দিয়েছি, বুঝিয়ে নেবেন। সাক্ষ্য বলতে হয়তো বলতেছে এখন এই দুটো ভাঙিয়ে আপনি আপনার মতো করে লিখবেন। সাক্ষ্য হইতেছে আদালতে কোনো বিচার কাজ পরিচালনা করার সময় মৌখিকভাবে যদি কোনো বিবৃতি দেওয়া হয় এবং কোনো দলিল উপস্থাপন করে কোনো ঘটনার সম্পর্কে যে সমস্ত দলিল উপস্থাপন করা হয় তাকেই সাক্ষ্য বলে, তাকেই সাক্ষ্য বলে। সাক্ষ্য আদালতের কোনো বিচার কাজ পরিচালনা করার সময় মৌখিকভাবে যে বিবৃতি দেওয়া হয়, আদালতে কোনো দলিল বা বস্তু উপস্থাপন করা হয়, তাকেই সাক্ষ্য বলে। তাহলে সহজ হলো না? কিন্তু এই মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য সম্পর্কে আপনার ধারণা থাকে। ডিজিটাল সাক্ষ্য, কোন ডিজিটাল যে সাক্ষ্য উপস্থাপন করা হয়, ওই আবারও লিখবেন, ছুটি দেন, আবারও বলবেন। আদালতে যখন কোনো বিচার কার্য পরিচালনা করার সময় কোনো সাক্ষ্য যখন তার মৌখিক বিবৃতি দেন, কোনো দালিল উপস্থাপন করেন বা পরিদর্শন করেন, বা ডিজিটাল রেকর্ড বা সাক্ষ্য বা ডিজিটাল সনদ উপস্থাপন করেন, তখন তাকে সাক্ষ্য বলা হয়, তখন তাকে সাক্ষ্য বলা হয়। এইভাবে লিখবেন সাক্ষ্য সব সংজ্ঞাগুলো। এর উপরে এই 1 থেকে শুরু করে আমি 4 পর্যন্ত আজকে এক ধরনের ক্লাস নেব, 2টি ক্লাস হবে। এরপরে হালকা করে সুন্দর করে আমরা লিখতে পারেন সেভাবেও নেব ইনশাল্লাহ, আল্লাহ যে সুযোগ দেয়। এখন আসেন প্রমাণিত। এখন আসেন প্রমাণিত। প্রমাণিত কাকে বলে আপনারা জানেন। আমরা কিছুদিন আগে একটা আইন পড়ছি, এই নারী ও শিশু নির্যাতন দমন আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের 20-এর জামিন সংক্রান্ত বিষয় ভালো মনে রাখবেন। ওই জামিনের ভিতরে একটা কথা বলা ছিল, একটা কথা বলছিল জামিনের মধ্যে, যখন কাউকে আদালত জামিন দেবে, যে অভিযোগকারী ব্যক্তি আদালত দেখছে কি এই লোক আসলে অপরাধ করছে, এই লোক আসলে দোষী বলে সাব্যস্ত হবে বলে আদালত মনে করে, সেক্ষেত্রে আদালত কিন্তু ওকে জামিন দেয় না। এটা আপনার খেয়াল আছে? এটা 20-এর, এই জয় বলেন 20-এর কত, 20-এর কততে এই কথাটা ছিল? জয় পারেন, বলতে পারবেন কেউ? জামিন সংক্রান্ত বিষয়, জামিন সংক্রান্ত বিষয়। জাহিদ ভাই কল দিতে পারি না বলে দুঃখিত। জাহিদ ভাই যোগদান করেছেন, আপনারা স্বাগতম। এইটা হচ্ছে 20-এর 2-এর ক্ষয় আসছিল, 2-এর ক্ষয় ছিল নারী ও শিশু নির্যাতন দমন আইন। যখন জামিন সংক্রান্ত বিষয় হলো 2,
দুইয়ের দুইয়ের ক্ষয়তে বলছিল যখন আদালত দেখবে কোনো ব্যক্তি অপরাধ করছে, এই অপরাধ আসলে ওর বিরুদ্ধে প্রমাণ করা যায়, তখন আদালত আর জামিন দেয় না, ও আসলেই দোষী। তো আমি আপনার ওইটা বলার কথা না, স্মৃতিটা পুনরুজ্জীবিত করলাম, ওইখানে এই কথা লেখা আছে। এখন প্রমাণিত বোঝানো সহজ হবে, প্রমাণিত কি সহজ করে নেবেন। আর আমি একটু রিডিং পড়ি, দেখবেন আপনি কি বোঝেন। আবার আপনার কাছে বই থাকলেও আপনি এই বইটা পড়বেন। এটা হলো সাক্ষ্য আইন, ব্রিটিশের লেখা, রিডিং পড়লে বোঝা যাবে না, তারপরেও আমি আপনাদের একটু পড়ে শোনাই। প্রমাণিত কোনো বিষয় তখনই প্রমাণিত বলে বিবেচিত হয় যখন আগত তথ্যসমূহ বিবেচনা করিয়া আদালত সেই বিষয়ে অস্তিত্ব আছে বলিয়া বিশ্বাস করেন এবং উহার অস্তিত্ব এতই সম্ভব বিবেচনা করেন যে কিছুক্ষণ বিচক্ষণ কোনো ব্যক্তির পক্ষে উহার অস্তিত্ব অনুরূপ পরিস্থিতি ধরিয়া নেওয়া উচিত। এই ভাই লেখা, এই পরে কোনো পরীক্ষাতে আমার আপনার বেরোনো সম্ভব না। তাহলে আমি সহজ করি, প্রমাণিত। প্রমাণিতটা কি? আদালত, এই যে আমরা পড়তেছি, আদালত কিসের প্রমাণ করবে? কোনো বিচার্য বিষয়, কোনো বিচার্য বিষয়। আমরা কিন্তু এটা সংজ্ঞা পড়ছি, বিচার্য বিষয়। খুন হলো বিচার্য বিষয়, ধর্ষণ হলো বিচার্য বিষয়, চুরি হলো বিচার্য বিষয়, ডাকাতি হলো বিচার্য বিষয়। তাহলে এই বিচার্য বিষয়ের উপর যখন মামলা হবে, এটা যখন আদালত প্রমাণ করবে, আদালত যখন এই বিষয়ের অস্তিত্ব, আমার এই কথাটা আসে, ভালো আসে না, আপনারা বইতে ছেলে বারবার ধরছে বা তোমার উচ্চারণ হয় না, তা আমি বলি অস্তিত্ব, আমার এটা ধারণা, মানে যার আছে, যার অস্তিত্ব আছে, বা আদালত যা বিশ্বাস করে যে আসলে এই ঘটনা ঘটছে, এই যে একটা লোক মারা গেছে, খুন হয়ে গেছে, যেন খুনের বিচার হচ্ছে। এখন আমি বললাম যে আমার 1 নম্বর আসামি, আমি বললাম আমি অপরাধ করি, আমার বউ সওয়াল মেয়ে সবাই বলছে না নিখুঁত লোক, ভালো লোক, সলিড লোক। 2 নম্বর হলো জয়নাল, জয়নাল আরো ভালো লোক, দাঁড়িয়ে আমার চেয়ে বড়, আরো ভালো মানুষ। হজরত হলো 3 নম্বর। এরে ভাই, তাহলে মানুষ যেটা মারা গেছে, কথা ঠিক আছে না? আদালত মনে করে মানুষ যেটা মারা গেছে এটা সঠিক, আদালতে এইটার অস্তিত্ব আছে, আদালতে বিশ্বাস করে এটা লোক ডেড হয়ে গেছে। এখন আমি করি, জয়নাল করুক আর হরজত করুক, একজন একজন করেছে, অন্য গ্রহ হয়তো স্বাভাবিক মৃত্যু হয় নাই, অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আদালত যখন এটা ধরে নেয়, বিশ্বাস করে, তখন এটা আদালতে প্রমাণিত হয়, তখন আদালত এটা প্রমাণিত বলে। আদালতে যখন যে বিষয়ে অস্তিত্ব আছে বা আদালত বিশ্বাস করে বা মনে করে, তখন তাকে প্রমাণিত বলে, তখন তাকে প্রমাণিত বলে। আদালত যখন কোনো ঘটনার অস্তিত্ব আছে বা আদালত বিশ্বাস করে বা ওর অস্তিত্ব এতই সম্ভব বিবেচনা করে বা বিচক্ষণ কোনো ব্যক্তির পক্ষে ওর অস্তিত্বর, তাহলে এই দেখেন, ওইগুলো পড়লে আপনি বুঝবেন না। 2টা শব্দ খালি মনে রাখবেন যে প্রমাণ কি জিনিস, প্রমাণিত কি? আদালতে যার অস্তিত্ব আছে বা আদালত যা বিশ্বাস করে। এই যে আমরা চাকরি করি, পুলিশ লাইন ঢুকলি, পুলিশ লাইনের লোক এলপি গেট বিশ্বাস করে, এই লোক এখানে চাকরি করে, এই লোক এইরকম চাকরি করে এবং সে বিশ্বাস করে বলে আমাকে ঢুকতে দেয়, দেয় না? আর যদি ওই এলপি গেটও যদি আমাকে আমার যদি বিশ্বাস না করতো, আমার উপর ওর আস্থা না থাকতো, তাহলে কিন্তু ঢুকতে দিত না, আমাকে জিজ্ঞাসা করতো। তাহলে যখন ওর বিশ্বাস আছে আর ওর আস্থা আছে, তখন আমার প্রমাণ করছে না পুলিশ, ও চলে যাক আমাদের লোক। এখন আসেন মিথ্যা প্রমাণিত। মিথ্যা প্রমাণিত রিডিং পড়বো না, ওর উল্টো কথা। মিথ্যা প্রমাণিত উল্টো কথা, আদালতে যার কোনো অস্তিত্ব নাই, আদালতে যার কোনো অস্তিত্ব নেই, আদালত যা বিশ্বাস করে না। যে আমি বললাম আমার ভাই মরে গেছে, কিন্তু লাশ খুঁজে পাইতেছি না, এলাকার লোক ধরে টরে করে নিয়ে গেছে, মানুষগুলো না এলাকার সাক্ষী সমত করছে না, মানুষ না এরকম হবে কেন? তাহলে তো লাস্ট বা হয়তো কোনো কোপ কাপ বা এমন কোনো কিছু বলতে পারে না। চুরি ডাকাতি হয়েছে, বহুত গ্রিল ড্রিল ভাঙছে, দেখছে গ্রিলে কিছুই হয়নি। তাহলে এগুলো আদালতও দেখতেছে কথা কাজের সাথে সামঞ্জস্য আসছে না, তা আদালতের অস্তিত্ব নাই, আদালতের বিশ্বাস করে না। এইরকম যখন বিচার্য বিষয় হবে, যে বিচার্য বিষয় আদালতের অস্তিত্ব নাই, আদালত বিশ্বাস করে না, সেটা মিথ্যা প্রমাণিত। তাহলে এটা প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, এখানে 3টে কথা আছে, খুব ক্রিটিক্যাল। এইটা আপনি যখন বারবার করে ব্রেনে ধারণ করতে পারবেন, লালন করতে পারবেন, তখন সহজ। এই সংজ্ঞার থেকে আপনারা কেউ একটাও বাদ দেবেন না, আর বিচলিত হবেন না। আর এই 3টে সংজ্ঞা খুব খুব করে পড়বেন এবং একে অপরকে ধরাধরি করবেন, তাহলে সহজ হবে। কথাগুলো খুব উল্টোপাল্টা মনে হয়। তাহলে অপ্রমাণিত। এখন আসেন অপ্রমাণিত। তাহলে প্রমাণিতর বিপরীত হচ্ছে মিথ্যা প্রমাণিত। মানে প্রমাণিত বিপরীত আছে এখানে মিথ্যা প্রমাণিত। আর অপ্রমাণিত কিভাবে বলছে, অপ্রমাণিত কিভাবে বলছে একটু পড়ে শুনে, ছোট 1 লাইন আছে তো, খেয়াল করেন। কোনো বিষয় যখন প্রমাণিত হয় না বা মিথ্যা প্রমাণিত হয়, তখন ও
অপরিমাণিত বিবেচিত হয়। মানে কোনো বিষয়, বিষয় মানে ফ্যাক্ট অ্যান্ড ইস্যু, বিচার্য বিষয়, যে বিষয়ের উপর আদালত বিচার কার্যক্রম চলবে, এই বিষয়ে যখন আদালতে প্রমাণ হয় না, আদালত প্রমাণ করতে পারতেছে না, মিথ্যা প্রমাণিত হয়, তাহলে আদালত প্রমাণও করতে পারে নাই, আবার মিথ্যা প্রমাণ হয়েছে, ঠিক আছে, সেইগুলো হচ্ছে অপ্রমাণিত। এইটার হেডলাইনটা সুন্দর আছে, এটা বোঝার জিনিস। তাহলে কোনো বিষয় যখন প্রমাণিত হয় না, কোনো বিষয় যখন প্রমাণিত হয় না এবং মিথ্যা প্রমাণিত হয়, কোনো বিষয় যখন প্রমাণিত হয় না, মিথ্যা প্রমাণিত হয়, তখন সেটা অপ্রমাণিত। এটি সহজ আছে, বুঝছেন? কিন্তু এই তিনটে কথা, প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত, এইটা কিন্তু অনেকেই বাজা ফেলায়। প্রথমে আগে প্রমাণিত বুঝে নেবেন, প্রমাণিত পরে পরে মিথ্যা প্রমাণিত বসবেন, যে বিপরীতটা করেই মিলে গেল। আর এই সাক্ষ্য আইনের বেশিরভাগই হলো একটার বিপরীত আরেকটা, মানে একটাই দুই মুখী বলা যায়। একবার হয়, কখনো প্রাসঙ্গিক হয়, কখনো অপ্রাসঙ্গিক হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই আইনের এই ধারাগুলো এরকম করে পাবেন। আমি সামনে যা আপনাদের সাথে আলোচনা করব। এখন আসেন ডিজিটাল সাক্ষ্য। ডিজিটাল সাক্ষ্য হচ্ছে, এখন আপনাদের সাথে পড়ব ডিজিটাল সাক্ষ্য। সাক্ষ্য আইন সংশোধনী 2022-এর যে আমাদের সংশোধনী আছে, এর 3 ধারায় আছে সংশোধনী, 22-এর কতে আছে সংশোধনী, 45-এর কতে আছে সংশোধনী। সামনে গেলে আমি সংশোধনী প্রত্যেক ধারার সাথে আপনাদের আলোচনা করব। সংশোধনী লেখাগুলো খুব সুন্দর। এখন আসেন এই, হ্যাঁ কেমন, এখান তো বইটি এরকম করে, যেটা মিথ্যা, কোনো বিষয় যখন প্রমাণিত হয় না, এটা প্রমাণ করতে পারে না, আদালত প্রমাণ করতে পারে নাই, হয় নাই লেখা নাই তো হয়, মিথ্যা প্রমাণ হয়, হ্যাঁ, হয় না, হয় না বললেও তো হয় না, মিথ্যা প্রমাণ হয় তখনই বা আমার কাছে মূল বই দেখে আমি বলছি, এটা পড়লাম যে আপনার সামনে। তারপর দেখবেন যদি আমি ভাষ্য দেখে সংশোধনী দেওয়া লাগলে কালকে দেবেন, ঠিক আছে? এই ভাষ্য আছে আমার, এই আমি একটা জিনিস খুশি হবেন আপনারা, আমি যে রুমি থানায় থাই, ওই থানার আমার এক স্যার আছে, ওনার কাছে 4টি আইনের ভাষ্য আছে, ফৌজদারি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন, পিআরবি। তা উনি আমার বলছে, আমার এই কার্যক্রম দেখে আচ্ছা আপনার কোনো সহযোগিতা, আমার সহযোগিতা লাগলে আপনি বলেন। এই যে আপনি বললেন, আমি ওই অবশ্যই ওই ভাষ্যটা দেখবেন, কিন্তু ওই ভাষ্য আমি কিনি নাই, ওই ভাষ্যটা এই প্রমাণিত বিষয়টা দেখে দেখে আবার জানাবেন। এখন আসেন ডিজিটাল রেকর্ড বা ডিজিটাল স্বাক্ষর। এই এই যে ডিজিটাল ডিজিটাল 2022 সালে যে সংশোধন আসছে, এই ডিজিটালের 4টে সংজ্ঞা আছে। আমি বলি, কয়েকবার বলবো, আপনারা শুনবেন। এক, ডিজিটাল রেকর্ড, ডিজিটালের 3 ধারায় সংজ্ঞা, 3 ধারায় সংজ্ঞা হলো 4 দিয়ে, 3 ধারায় সংজ্ঞা: ডিজিটাল ডিজিটাল রেকর্ড, ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল সনদ, প্রত্যয়নকারী কর্তৃপক্ষ, প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। আবারও শোনেন, তাহলে এই 3 ধারায় যে সংজ্ঞা সংশোধনী 2022 সাক্ষ্য আইনি দেশে, তার ভিতর 3 ধারা আমরা 4টে সংজ্ঞা পাইছি। এই সংশোধনী 4টে সংজ্ঞার প্রথম সংজ্ঞাটা হচ্ছে ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ড, ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল সনদ, প্রত্যয়নকারী কর্তৃপক্ষ, প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। ডিজিটাল রেকর্ডটা কি? ডিজিটাল রেকর্ডটা এই যে আমি আপনি কথা বলি, কম্পিউটার, ল্যাপটপ, ইলেকট্রনিক মাধ্যম, কোনো ডিভাইস ব্যবহার করে, ইমেইল ব্যবহার করি, অডিও ভিডিও করি না, প্রত্যেকটা জিনিসই কিন্তু রেকর্ডিং হয়, প্রত্যেকটা জিনিসই রেকর্ড হয়। এই যে আমি আপনি কথা বলার সময় দেখা গেলো যে কাটিয়ে দিলাম, কাটিয়ে দিলে হোয়াটসঅ্যাপে কই, ইমোতে কই, কই রেকর্ডিং চলে না, কিন্তু রেকর্ড করার জন্য একটা জায়গা আছে, কেন্দ্রে রেকর্ড করা যায়। এটা কি আপনারা জানেন? এই আমি আপনি যতই কথা বলি, হোয়াটসঅ্যাপে কিন্তু দেখা যাচ্ছে আমি 54 মিনিট আপনাদের কথা বলছি, 2 মিনিট কইছি, 10 মিনিট কইছি, এই প্রত্যেকটা কথাই রেকর্ড হয়। আমি আপনার সাথে যে মেসেজ দিচ্ছি, এপাশ ওপাশ ডিলিট করে দিলেও আমাদের সিআইডি অফিসে কিন্তু এটা ওই সিম, নষ্ট সিম, পুরাতন সিম, ভাঙা সিম, যাক ওই ভাষার বল, এইগুলো দিয়েও ওইগুলো উদ্ধার করতে পারে। এছাড়া দেখবেন বিমান দুর্ঘটনা যখন হয়, বিমানের কি একটা বক্স আছে, যেখানে ওই পাইলটের যে কি কথা বলছে রাডারের সাথে যোগাযোগ করার সময়, সে কথাগুলো উদ্ধার করতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে এই ডিজিটাল রেকর্ড হচ্ছে আমরা যে সমস্ত মাধ্যমে কথা বলি, আমি আপনাদের সাথে ক্লাস রেকর্ডিং করি, এছাড়াও আমরা যে হোয়াটসঅ্যাপে এত সময় কি বললাম, কেন্দ্রীয়ভাবে দেখা যায়। তাই এই যে তাহলে কি বলছে, ডিজিটাল রেকর্ড হলো কোনো তথ্য বা উপাত্ত যা ডিজিটাল ফরম্যাটে, এই ডিজিটাল ফরম্যাটে যেমন ইলেকট্রনিক ফাইল, ডেটাবাস, ইমেইল, অডিও ভিডিও তৈরি, সংরক্ষণ বা ব্যবহার করার জন্য এটা ডিজিটাল রেকর্ড করা হয়, এই ডিজিটাল রেকর্ড করা হয়। তাহলে ডিজিটাল রেকর্ড
এতটুকুই। এখন ডিজিটাল স্বাক্ষরটা কীরকম, আপনারা অনেকেই বা আমরা অনেকেই পাসপোর্ট করছেন, ওই এনআইডি কার্ডের ফিঙ্গার মারছেন, কোথায় মারছেন? মেশিনের উপর মারছেন না? ওইটা আপনার স্বাক্ষর। আপনি লেখছেন না, ওইটা মেশিনের উপরে, ওইটা স্বাক্ষর। এবং আমাদের যারা এই যে আমরা যখন জিডি পরিবর্তন করি, থানা ফাঁড়িতে আছে ওই জিডির পার, আপনারা যারা সনাতন পদ্ধতিতে আমরা জিডির কাজগুলো করতাম, তখন কিন্তু স্যারেরা লিখতো 500 লিখিত নিচে আপনি স্বাক্ষর করবেন। স্বাক্ষর করার জন্য আপনার বলতে গার্ড খাটছেন অনেকেই, বা অনেক যারা ডিউটি করছেন দেখবেন এই আমাদের জেনারেল ডায়েরির উপর স্বাক্ষর করতে বলে, যার যার ডিউটির পাশে আপনি যে শুনছেন এই ডিউটিটা বাটা হয়েছে, এই ডিউটি আপনি পালন করবেন, এই মর্মে আপনি স্বাক্ষর করবেন। এখন ডিজিটাল যে আমাদের যে অনলাইন জিডি, এই অনলাইন জিডি আপনার আর বলা লাগে না, অটোমেটিক যে আপনার এই এনআইডি কার্ডে আপনি স্বাক্ষর মারছেন না, ওই স্বাক্ষরণে বসে পড়ে আপনার নামে যখন ডিউটি বন্টন হয়ে যায়, স্বাক্ষর আপনি অটোমেটিক, তাহলে ওইটা হচ্ছে ডিজিটাল স্বাক্ষর। ওইটা হলো ডিজিটাল স্বাক্ষর। এই ডিজিটাল স্বাক্ষর আমরা কীভাবে করি? কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, ইলেকট্রনিক ডিভাইস, ডেটাবেস, এই ইমেইল বা অডিও ভিডিওর মাধ্যমে এই কার্যক্রমগুলো আমাদের ডিজিটাল স্বাক্ষর করা হয়। ঠিক আছে, ওই ডিজিটাল কথা আলিপারে কম্পিউটার, ল্যাপটপ, তারপরে যে কি ডেটাবেস, ট্যাব, এগুলো ব্যবহার করে কয়টার 4-5টা নাম লিখে তারপরে দেবেন, এর মাধ্যমে ডিজিটাল স্বাক্ষর করা হয়। ডিজিটাল রেকর্ড ওইগুলোর মধ্যে করা হয়। আমরা যখন সাইবার আইন পড়ব, ওই 4 না 5টা কথা আছে, এই কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, এই কয়টা ভাষা আছে, ওই ঘুরে ফিরে কয়টা ভাষা ব্যবহার করবেন। মনে হবে যে আপনি খুব পারেন বা আমি খুব পারি, আসলেই না। ওই কয়টা ভাষা একটু জব্দ করতে পারলেই ওইগুলো লেগে ফেলান যায়, সহজ আছে। আর যারা যে স্যারেরা টাকা নিয়ে পড়াবেন, ওরা আপনার ভয় দেখাবেন, না জানি আপনি মেলা বহুত কিছু, ওটা বহুত কিছু না, সহজ জিনিস। এখন আসেন ডিজিটাল সনদ। ডিজিটাল সনদ কাকে বলে? ডিজিটাল সনদ, আমরা যে জন্ম নিবন্ধন করছি, আমরা যে ভোটার আইডি কার্ড করছি, আমরা ড্রাইভিং লাইসেন্স করি, দেখেন ওই অনলাইন কপি বাই করে, অনলাইন কপি বলে না, ওইটাকে ডিজিটাল সনদ বলে। ওটা কোথাতে বাই করে? ওইটা কি কোনো খেতা কাপড়ের ভিতরতে বাই করা যায় না? ঘরে রান্না করতে বাই করে। ও বাই করতে কী করে, কি লাগে? কম্পিউটার লাগে, ল্যাপটপ লাগে, মোবাইল লাগে, তারপরে প্রিন্ট মেশিন লাগে, ইলেকট্রিক ডিভাইস লাগে না? এইগুলো ঘুরে ফিরে ওইগুলো, এর মাধ্যমে যে সনদ পাওয়া যায়, ওইটাকে ডিজিটাল সনদ বলে, ওইটাকে ডিজিটাল সনদ বলে। আমি আর সহজ বাংলা এবং সাবলীল ভাষায় আপনাদের সাথে বলার চেষ্টা করতেছি, বা বলার, যদি ভালো লাগে বলবেন, না লাগলে সেটাও বলবেন, আরো সংশোধনী দেবেন ইনশাল্লাহ। আপনারা আমার অনেকেই সহযোগিতা করছেন, প্রত্যেকেরই ধন্যবাদ। ডিজিটাল সনদ হচ্ছে এই যে পরীক্ষার জন্য আবেদন করে, এই যে আমি আপনি আবেদন করবো না, কিছুদিন আগে চা গেছে, কিছুদিন আগে ডাটাবেস পূরণ করছেন, এরপর আবার আবেদন হবে। আবেদন করার পরে যে আপনি কম্পিউটারে প্রিন্ট করে বাই করে নিয়ে আসলেন, প্রিন্ট করে কম্পিউটার থেকে, ওইটাই ডিজিটাল সনদ বা সার্টিফিকেট। ঠিক আছে। এবং প্রত্যয়নকারী কর্তৃপক্ষ, এই জিনিসটা খেয়াল করবেন, এই প্রত্যয়নকারী কর্তৃপক্ষ কারা? এই যে ডিজিটাল রেকর্ড, ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল সনদ, এইগুলো দেওয়ার জন্য প্রত্যেকের একটা কর্তৃপক্ষ থাকে। প্রত্যেকের কেন্দ্রীয় কর্তৃপক্ষ, যারা মনিটরিং করে, যারা আপনার এটি সাপ্লাই করে। যেমন এনআইডি কার্ড, এনআইডি কার্ড একটা কর্তৃপক্ষ আছে না? এনআইডি কার্ড আপনি ডিজিটাল রেকর্ড করতে পারছেন, কি কি রেকর্ড হয়েছে, ডিজিটাল স্বাক্ষর দিয়েছিলেন, ওই এনআইডি কার্ড সনদ নিয়ে আসলেন ডিজিটাল, কিন্তু এটাতে একজন কর্তৃপক্ষ আছে না? একজন কর্তৃপক্ষ আছে, যে কর্তৃপক্ষ এইগুলো রেকর্ড করে রাখে, এই স্বাক্ষরগুলো, ডিজিটাল স্বাক্ষরগুলো রাখে এবং ডিজিটাল সনদগুলো দিয়ে থাকে। এই কাজ, 3টে কাজ যারা করে, এরা হলো প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। তাহলে আমাদের যে জন্ম নিবন্ধন ছেলে মেয়ের আমার আপনার আছে, এটা কর্তৃপক্ষ আছে, যারা এই আমাদের স্বাক্ষর নেয়। আমাদের এর পরে হারা গেলেও আমরা এই কর্তৃপক্ষ ধরতে পারি। আমরা এসএসসি পাস করছি, পাস করা মূল সার্টিফিকেট চলে আসে, ডুপ্লিকেট সার্টিফিকেট নিয়েছি, প্রশংসাপত্র নিয়েছি, সব হারা গেলেই কি আমার আপনার জীবন শেষ? না। ওই যে আমাদের বোর্ডে আছে না প্রত্যয়নকারী কর্তৃপক্ষ, বোর্ডের কর্তৃপক্ষ, ঠিক এই ডিজিটাল রেকর্ডেরও প্রত্যয়নকারী, আপনার এইগুলো সংরক্ষণের মূল যে স্থান, সেই ডেকে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ বলে। যাক, আমি আপনাদের মনে হয় বোঝাতে পারছি। এখন আমি 4 ধারার আলোচনা করব। 4 ধারা অনেক বড় ধারা, তারপরেও আলোচনা করি, কারণ কালকের যে ক্লাস নেব 1 থেকে 4 পর্যন্ত, খেয়াল করবেন আমি 4 ধারা কিন্তু অনেক অনেক বড় ধারা, অনেক ভালো ধারা, বসবেন। আমি 10 মিনিট পরে একটানা লেকচার দেবো আপনাদের সাথে। এই 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 সাক্ষ্য আইন যখন পড়বেন, আপনি মনে করবেন আদালতে বসে আছেন, আপনি বিচার কার্যক্রম করছেন, আপনার দ্বারাই সমস্ত কিছু প্রসারিত আছে, এইরকম একটা ভাব ধারা নিয়ে পড়বেন, তাহলে বুঝতে সহজ হবে। এখন আমি যেটা পড়বো 4 ধারা, এটা হলো আদালতের কার্যক্রমই। ঠিক আছে, আদালত
আপনি মনে মনে ধরে নেবেন আমি আদালত, আমি এটা মনে মনে করি বা মনে মনে ভাবি, তাহলে আমার আপনার জন্য সহজ হয়ে যাবে, এখন আসেন 4 দ্বারা কি বলছে, অনুমান করতে পারে, অনুমান করবে, চূড়ান্ত প্রমাণ। অনুমান করতে পারে, অনুমান করবে, চূড়ান্ত প্রমাণ। মে প্রিজাম্পশন, শিয়াল প্রিজাম্পশন, কনক্লুসিভ প্রুফ। তাহলে এইটা বলছে কি, আদালত অনুমান করবে, অনুমান করতে পারে, চূড়ান্ত পারে। এই কাজটা কিটা করে, আদালত করে। কিছুক্ষণ আগে আমরা কিন্তু বিচারিত বিষয় আদালত প্রমাণিত করছে, মিথ্যা প্রমাণিত করছে, অপ্রমাণিত করছে, তারপরে কি করছে, প্রাসঙ্গিক বিষয়, বিচারিত বিষয়, দলিল, এগুলো পড়ে আসছেন। এখন আপনি চারি আদালত আর মূল আদালতের কার্যক্রম, এইটা কিন্তু আমাদের 3 খণ্ড যে পড়ছি সাক্ষ্য আইনের, এর বাইরে। এই 3 খণ্ডের মধ্যে ও নাই, ওগুলো প্রারম্ভিকের ভিতর আছে। 1 থেকে 4 পর্যন্ত প্রারম্ভিক, 1 থেকে 4 পর্যন্ত প্রারম্ভিক। আমরা এখন প্রারম্ভিকের শেষ ধারায় আছি। অনুমান করতে পারে, অনুমান করবে, চূড়ান্ত প্রমাণ। তাহলে মে প্রিজাম্পশন, শিয়াল প্রিজাম্পশন, কনক্লুসিভ প্রুফ। এখানে অনুমান করতে পারে কেমন, ধরেন একটা জিনিস আদালত অনুমান করে, অনুমান আজকে আর বাদ দেন,